একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন যে আমাদের পড়াশোনা শেষ হয়ে যায় কিন্তু আমরা আসলে খুব ইংরেজি বলতে পারি না। মানে আমরা লিখতে পারি, আমরা শুনে বুঝি, আমরা বই রিডিং পড়ে বুঝি, কিন্তু আমরা যখন বলতে যাই আমরা বলতে পারি না। তো এখন আমার মনে হয় সমস্যাটা জানা দরকার আমাদের, যে কেন আমরা বলতে পারি না। আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, আমাদের পড়াশোনা শেষ হয়ে যায়, তারপর আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি না। কারণটা কি? কারণটা খুবই সিম্পল। দেখেন, আমরা যখন ইংরেজি বলার চেষ্টা করি, তখন আমরা এইভাবে চিন্তা করি যে আমরা প্রথমে একটা বাংলা সেন্টেন্স চিন্তা করি, তারপর ওই বাংলা সেন্টেন্সটা ইংরেজিতে কনভার্ট করে আমরা সেটা একটা বলার চেষ্টা করি। তো প্রসেসটা কিন্তু অনেক লেন্দি। আমরা আমরা কখনো খেয়াল করছি যে আমরা যখন বাংলা বলি, আমরা কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তারপরে বাংলা বলি না। আমরা নর্মালি চিন্তা করি আর সেইভাবে বাংলা বলি। তো বিষয়টা আসলে কিন্তু এই সিম্পল হওয়া দরকার। তো এখন কথা হচ্ছে যে আমরা ইংরেজি তাহলে কীভাবে বলবো? আমাদের তো একটা বাংলা সেন্টেন্স দরকার, তারপরে আমরা সেটা থেকে ইংরেজি বলবো, তাই না? আসলে এই রকম করলে কিন্তু আমাদের ফ্লুয়েন্সি আসবে না। আমরা যে ফ্লুয়েন্ট হইতে চাই, এটা লেখার ক্ষেত্রে আমরা যদি এভাবে বলি, এটা ঠিক আছে, এভাবে চলবে। কিন্তু আমরা যদি বলতে চাই, তাহলে আসলে এভাবে বললে কি আমাদের ফ্লুয়েন্সি আসবে? আসবে না। আর আরও কিছু ড্রব্যাকস আছে যদি আমি বলি। প্রথম হচ্ছে ফ্লুয়েন্সি আসবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে সেন্টেন্সগুলো কনস্ট্রাক্ট করব, এই সেন্টেন্সটা কিন্তু বাইরের মানুষের সাথে, বাইরের যে সেন্টেন্সগুলো আছে, আমরা যখন সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করবো এই ওয়েতে, যে সেন্টেন্সটা তৈরি হবে, গ্রামার ফলো করে আমরা যে সেন্টেন্সটা তৈরি করতেছি, এই সেন্টেন্সটা কিন্তু একটা নেটিভ ইংলিশ সেন্টেন্সের মতো সেম কনটেক্সট, সেম মিনিং ক্যারি করে না। আমরা জাস্ট একটা মেড আপ সেন্টেন্স তৈরি করতেছি, আমরা একটা বানওয়ার্ড সেন্টেন্স বানাইতেছি, যেটা আমাদের মনে হয় এইটা মিন করে। বাংলা থেকে ইংরেজিতে করতেছি, কনভার্ট করতেছি। আমরা কি করতেছি? আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতেছি। এই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের প্রবলেম হচ্ছে, এই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনে ব্যালেন্স থাকে না। একটা ইংরেজি সেন্টেন্সকে আমরা যখন বাংলায় ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি, তখন যে বাংলা সেন্টেন্স পাই, সেটা কিন্তু ইংরেজি সেন্টেন্স আর বাংলা সেন্টেন্স এক হয় না। সেটা দুই রকমের সেন্টেন্স। একটা আমি এক্সাম্পল দিই, মনে করেন যে আমার পেটে ভাত নাই বা আমার হাতে সময় নাই, তাহলে কেমন হবে? আই ডোন্ট হ্যাভ টাইম ইন মাই হ্যান্ড, আই ডোন্ট হ্যাভ রাইস ইন মাই বেলি। তো এই টাইপের সেন্টেন্স কি আসলে কোনো স্ট্যান্ডার্ড সেন্টেন্স হইলো? এটা তো মেড আপ একটা সেন্টেন্স হইলো। এই সেন্টেন্স কি সেই ভ্যালু, সেই কনটেক্সট ক্যারি করে? এটা কিন্তু আসলে একটা ভালো সেন্টেন্স হইল না। তো এখন বিষয়টা হচ্ছে যে মডার্ন ট্রান্সলেশনটা কিন্তু আসলে এই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন না। মডার্ন ট্রান্সলেশন আসলে আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন না করে এটা অনেকটা দাঁড়িপাল্লার মতো করা হয়। একটা বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হইলে আমাদের এমন একটা ইংরেজি সেন্টেন্স লাগবে যেইটা কনটেক্সচুয়াল এবং অর্থ অনুযায়ী দুইটার কিন্তু ব্যালেন্স একই হবে। এইটা হচ্ছে আমাদের মডার্ন ট্রান্সলেশন। আর আমরা যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করে ইংরেজি স্পিকিং করতেছি, এটা কিন্তু আসলে একেবারেই কাজের না। এটা আসলে আমাদের যে সেন্টেন্সগুলো আমরা কনস্ট্রাক্ট করতেছি, এই সেন্টেন্সটা আসলে চিন্তা করেন, আমরা বাংলাদেশিরা যদি এমন একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করি যে আমার হাতে সময় নাই, বাংলা থেকে এটা বললাম যে আই ডোন্ট হ্যাভ টাইম ইন মাই হ্যান্ড, আর এটা যদি আমরা মনে করেন অন্য একটা কান্ট্রির মানুষ তারা অন্যভাবে বলে, তখন আমরা যদি দুজনের মধ্যে দুজনে কিন্তু ইংরেজি শিখছি, আমরা দুজনের মধ্যে কমিউনিকেট করার চেষ্টা করতেছি, তাইলে কিন্তু কমিউনিকেশন আর হবে না। সেও আমার কথা বুঝবে না, আমিও তার কথা বুঝবো না। তো এইটা কিন্তু আসলে সমস্যা। তো আমাদের আসলে কি করা উচিত? আমাদের যদি এই সমস্যা সমাধান করতে হয়, আমাদের আসলে ট্রান্সলেশনটাই করা বন্ধ করা উচিত। ট্রান্সলেশন বন্ধ করলে আসলে কিভাবে আমরা ইংরেজি বলবো? এটা আসলে অনেক প্রবলেম, তাই না? ট্রান্সলেশন যদি বন্ধ করি, আমরা কীভাবে আসলে ইংরেজি বলবো? আমরা তো ট্রান্সলেশন ছাড়া আমরা বুঝবো কীভাবে ইংরেজি বলার কথা? তো বিষয়টা হচ্ছে সিম্পল, আমরা ট্রান্সলেশন করব, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে আপনি ট্রান্সলেশন করবেন, তবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করবেন না, শুধু ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করবেন। আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের কেন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা উচিত না, আমাদের কেন ইংরেজি থেকেই বাংলাতে ট্রান্সলেট করতে হবে। আমরা এখানে বাংলা একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স, প্রচলিত ব্যবহার করা সেন্টেন্স, যেমন আমার শরীর ভালো না, এই সেন্টেন্সটা। তো আমার শরীর ভালো না এই সেন্টেন্সটা যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন বলতে আমরা গ্রামারের নিয়ম অনুসরণ করে ট্রান্সলেট করার চেষ্টা করব। তো আমাদের সেন্টেন্স হচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না, তো এটার ইংরেজি হবে মাই বডি ইজ নট ফিলিং ওয়েল। তো এখন এই সেন্টেন্সটা মাই বডি ইজ নট ফিলিং ওয়েল, এটা কিন্তু ইংরেজিতে খুব বেশি স্ট্যান্ডার্ড বা বহুল ব্যবহৃত সেন্টেন্স না, এটা খুব বেশি ব্যবহার করা হয় না। এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্স থেকে কি আমরা অনুমান করতে পারবো বা আমরা বুঝতে পারবো যে এটা আসলে একটা ভালো সেন্টেন্স না, এর থেকে আরও ভালো সেন্টেন্স হচ্ছে আই এম নট ফিলিং ওয়েল এইটা, বা আসলে কি আমাদের এই সেন্টেন্সটা বলা উচিত কি না এই কনটেক্সটে, এটা কি আমরা বুঝতে পারবো?
অ্যান্সার হচ্ছে আমরা বুঝতে পারবো না, কারণ আমরা ইংরেজি শিখছি, আমরা জানি না কোন সেন্টেন্সটা কত ভালো, আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমাদের এই সেন্টেন্সটা ভালো না এই সেন্টেন্সটা ভালো, বা এই জায়গায় যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হইলো এইটাই কি এক্স্যাক্ট সেন্টেন্সটা কিনা, যেটা আসলে আমরা এখানে আমার শরীরটা ভালো লাগছে না এইটা দ্বারা আমরা যেটা বোঝাইতে চাইতেছি সেটা কি এই মাই বডি ইজ নট ফিলিং ওয়েল এইটা দিয়ে বোঝায় কিনা। এখন ওয়ার্ড টু ওয়ার্ড তো অবশ্যই এইটাই বোঝাচ্ছে, কিন্তু আসলে এইটা যদিও ওয়ার্ড টু ওয়ার্ড বোঝাচ্ছে মাই বডি ইজ নট ফিলিং ওয়েল, এটা কোনো স্ট্যান্ডার্ড বা এটা কোনো বহুল ব্যবহৃত সেন্টেন্স না। কাজে আমরা যদি এটা বলি কারোর কাছে, আইদার তারা এটাকে বুঝতে পারবে না অথবা তারা এটাকে ফানি হিসেবে নেবে। যাই হোক, আসলে এটা কি স্ট্যান্ডার্ড সেন্টেন্স হইল না। তো এখন আমরা একই কাজ যদি ইংরেজি সেন্টেন্সটার উপর করি, এটা আমাদের স্ট্যান্ডার্ড সেন্টেন্স, এই স্ট্যান্ডার্ড ইংরেজি সেন্টেন্সকে আমরা বাংলায় ট্রান্সলেট করব। তো সেক্ষেত্রে দেখি কী করা যায়। তো আই এম নট ফিলিং ওয়েল এইটার ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা ট্রান্সলেশন হচ্ছে আমি ভালো অনুভব করছি না। তো এই ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা ট্রান্সলেশনের পরে আমরা যে সেন্টেন্সটা পাইলাম সেইটা কি এটার এক্স্যাক্ট মিনিং কি না, মানে এটাই বোঝাইতেছে কি না, এটা আমরা অনুভব করতে পারবো কীভাবে, যে আই এম নট ফিলিং ওয়েল আমি ভালো অনুভব করছি না, এটা ব্যবহার করা হয়, আমি ভালো অনুভব করছি না এটা ব্যবহার করা হয় একটু ফর্মাল ওয়েতে বলার জন্য। এর থেকে ভালোভাবে বলা যেতে পারে আমার শরীর ভালো লাগতেছে না, আমার শরীরটা ভালো না, কোনটা বলতে হবে সেটা কিন্তু আমরা একটু অনুমান করতে পারবো। এই সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী এইখানে কোন বাংলা সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট সেইটা আমরা বুঝতে পারবো। এখানে আসলে কোনো কনটেক্সট নাই, শুধু একটা সেন্টেন্স। বাট আমি যদি আমার কাছে যদি একটা প্যাসেজ থাকে, একটা বড় প্যাসেজ আছে, সেখানে মনে করেন সেখানে একজন ব্যক্তি হসপিটালে শুয়ে আছে, তার কোনো ফ্রেন্ড তাকে দেখতে আসছে, জিজ্ঞেস করছে যে তুমি কেমন, তোমার শরীর কেমন, তো সে বলছে যে আই এম নট ফিলিং ওয়েল। তো এই পুরা কনটেক্সটে আমি তখন বুঝতে পারবো সে আসলে বলতে চাচ্ছে যে আমি ভালো অনুভব করতেছি না, এটা যেহেতু এটাই সে বলতে চাচ্ছে, কিন্তু আসলে সে তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, সে বলতেই পারে শরীরটা ভালো লাগতেছে না বা আমার শরীরটা ভালো না, এইটা বোঝাইতেছে। অর্থাৎ আমরা যদি ইংরেজি থেকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করে বাংলায় ট্রান্সলেট করি, তো সেক্ষেত্রে আমরা একটা মডার্ন ট্রান্সলেশন করতেছি, আমরা মডার্ন ট্রান্সলেশন করতে পারতেছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মডার্ন ট্রান্সলেশনটা করাটা সহজ না। কাজেই আমরা এই যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতেছি সেটা যদি শুধু ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করি, তাহলে কি আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনটা হচ্ছে আমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারতেছি যে আসলে আমাদের কোনটা মডার্ন ট্রান্সলেশন। তো এইখানে যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হলো এইটাকেই আমরা রিভার্স ট্রান্সলেশন বলছি। তো রিভার্স ট্রান্সলেশন আসলে কিছুই না, শুধু হচ্ছে যে আমরা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতেছি এইটা, কিন্তু আমি একটা বিশেষ অর্থে ব্যবহার করছি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বাংলা সেন্টেন্স থেকে ইংরেজিতে কনভার্ট করে স্পিকিং করি, সেটা আসলে যে ট্রান্সলেশনটা হয় এই ট্রান্সলেশনটা আসলে কাজে দিতেছে না। আমরা একটা বাংলা সেন্টেন্সের যেটা ইংরেজি সেন্টেন্স পাচ্ছি ওই সেন্টেন্সটা ব্যবহার করে ফেলতেছি, যে সেন্টেন্সটা আসলে স্ট্যান্ডার্ড কিনা ভালো কিনা এটা যাচাই করতে পারতেছি না। সেইটার থেকে যদি আমরা রিভার্স ট্রান্সলেশন করি, রিভার্স ট্রান্সলেশন হইতেছে যে আমরা যেন ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করি, তাতে আমরা যে বাংলা সেন্টেন্সটা পাইতেছি ওই সেন্টেন্সটার মধ্যে কম্পেয়ার করতে পারতেছি আমাদের ইংরেজি সেন্টেন্সটার কনটেক্সট এবং মিনিংটাকে দিয়ে। অর্থাৎ আমরা যদি ইংরেজি সেন্টেন্সটাকে ইভ্যালুয়েট করতে পারি, ইংরেজি সেন্টেন্সটাকে খুব ভালোভাবে বুঝে নিতে পারি, তাইলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। আমাদের আসলে দরকার না বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা। কিন্তু আমরা যদি এই যে সহজ লেখার ক্ষেত্রে আমরা তো প্র্যাকটিস করি শুধু পরীক্ষায় লেখার জন্যে, তাই না? আমরা কিন্তু বলা বলির কোনো প্র্যাকটিস করি না। আমরা যদি আমাদের গভর্নমেন্ট থেকে যদি আমাদের 10 মার্কেরও ইংরেজি স্পিকিং থাকতো, তাইলে হয়তো আমরা এই বিষয়গুলোয় ফোকাস করতাম, কিন্তু আমাদের দরকার পড়ে না। আমরা নর্মালি লিখতে পারতেছি, কারণ আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতেছি আর লিখতে পারতেছি। আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা চলবে না, কিন্তু আমরা লিখতে পারতেছি বাংলা থেকে ইংরেজিতে, কাজে আমরা এটা খুব বেশি ম্যাটার করে না বলে মনে করি। আর আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, আমরা ইংরেজিতে কিন্তু খুব ভালো লিখতেছি, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করতেছি, অনেকে অনেক ভালো লেখেন, কিন্তু যখন বলার কথা আসে তখন আসলে আমাদের অনেক সমস্যা, আমাদের কনফিডেন্স থাকে না, আমাদের যে ওয়ার্ডগুলো আমরা বলতেছি ভালোভাবে বলতে পারতেছি না, প্রোনাউন্সিয়েশন থাকে না, আর কীভাবে বলতে হবে এইগুলা চিন্তা করা লাগে অনেক বেশি, এটা একটা বড় রকমের হ্যাসেল হয়ে যায়, তাই না? তো আমাদের আসলে বেসিকলি যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই রিভার্স ট্রান্সলেশন করা দরকার। এই রিভার্স ট্রান্সলেশন শব্দটা আমি এই জন্য ব্যবহার করতেছি, এটা একটা টুল হিসেবে ব্যবহার করব আমরা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করার জন্য। আমরা আর কখনো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব না, এটা খুবই খারাপ কাজ। আর আমাদের ইংরেজি ফার্স্ট পেপার বই আছে না, ইংলিশ ফর টুডে, এইখানে যে প্যাসেজগুলো আছে আমাদের উচিত এই প্যাসেজগুলো রিডিং পড়া,
এই প্যাসেজগুলার ইংরেজিগুলা রিডিং পড়লে আমরা অনেক গ্রামার শিখতে পারবো। মানে আমরা ওই প্যাসেজগুলো পড়ার জন্য যতটুকু গ্রামার জানা দরকার এতটুকু জানলেই কিন্তু খুব ভালো ফ্লুয়েন্টলি ইংরেজি স্পিকিং করা যায়। কাজে আমাদের ওই প্যাসেজগুলো খুব ভালো করে পড়া দরকার। আমি ভিডিও সিরিজ বানাবো যেখানে রিভার্স ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য আমরা ওই প্যাসেজগুলো পড়বো, রিডিং বোঝার চেষ্টা করব, গ্রামার বোঝার চেষ্টা করব। আর সাথে সাথে আমরা ওইটা থেকে কীভাবে স্পিকিংয়ের এবিলিটি বা স্পিকিংয়ের ক্যাপাবিলিটি তৈরি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমার উদ্দেশ্য আসলে আমরা যেহেতু ইংরেজি অনেক পড়ি, আমাদের ইংরেজি পড়াটা একটু সহজ করা। আমাদের যে ইংরেজি প্রথম বই আছে এখানে যে প্যাসেজগুলো আছে আমাদের এমনিও পড়তে হয়, প্যাসেজগুলো থেকে এক্সাম আসে। আমরা এই প্যাসেজগুলো যদি ব্যবহার করে আমরা ইংরেজি স্পিকিং শিখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ইংরেজি স্পিকিং শেখা হইতেছে, ইংরেজি প্রথম পড়া হইতেছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। আশা করব আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। এরকম আরও আমরা সামনে এই রিভার্স ট্রান্সলেশন বা ইংরেজি প্যাসেজ পড়ে সব ক্লাসের প্যাসেজ পড়ে আপনাদের কাছে উপস্থাপন করব, যাতে আপনি মানে এই প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। উইল সি ইউ ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।